সো স্ট্রাকচার কিভাবে আমরা অর্গানাইজেশনকে ভাগ করি, কিভাবে এটা কাজ করে, হ্যাঁ এটার এতদিনের হিস্ট্রিক্যাল ভিউটা, তারপর এখনকার যে আধুনিক কন্টেম্পোরারি ভিউ, সেই জিনিসটা আমরা দেখলাম। তো এখনকার আধুনিক কন্টেম্পোরারি ভিউতে হচ্ছে যে আমরা মোটামুটি এমন ডিরেকশনে যাচ্ছি যেখানে অর্গানাইজেশনের মোটামুটি বাউন্ডারি লেস স্ট্রাকচার ফলো করা হচ্ছে আর কি। তো সেই দিকে যাচ্ছে। তো আমরাও ওই ধরনের আমরা মাইন্ডসেট তৈরি করি। আমরা যদি ইন ফিউচারে কাজ করতে হয়, তো আমরাও এরকম অর্গানাইজেশন দেখতে পাবো আর কি, যে বাউন্ডারি লেস অর্গানাইজেশন যেখানে এক্সটার্নাল কোনো বাউন্ডারি নাও থাকতে পারে। হ্যাঁ, যেখানে হবে স্কিল বেসড, প্রজেক্ট বেসড, জব স্পেসিফিক, এই ধরনের অর্গানাইজেশন ডেভেলপ হচ্ছে। তো আমরা সেদিকে মনোযোগ দিব আর কি। সো আমরা দেখেছিলাম যে ভার্চুয়াল অর্গানাইজেশন কিরকম হতে পারে। কনসালটেন্সি যে অর্গানাইজেশন গুলো করে ওরা মোটামুটি ভার্চুয়াল অর্গানাইজেশন হিসেবে বলা যায়। এখানে ফুল টাইম এমপ্লয়ি কম, ম্যাক্সিমাম কাজ ওরা আউটসোর্সিং করে, বাইরে অন্যদেরকে দিয়ে দেয়, অথবা প্রজেক্ট বেসিসে ওরা এনগেজ করে পিপল। হ্যাঁ, আমাদের এই প্রজেক্টের ডিউরেশন হচ্ছে 6 মান্থ, বা এই প্রজেক্টের ডিউরেশন হচ্ছে 1 ইয়ার। সো 1 ইয়ারের জন্য ওরা এমপ্লয়মেন্ট দেয়, কন্ট্রাকচুয়াল। তারপর হচ্ছে মডুলার অর্গানাইজেশন, যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম জিনিসপত্র আউটসোর্সিং করে দেয়। সো ফাইনাল অ্যাসেম্বলি বা ফাইনাল যে প্রোডাকশনের কাজটা ওরা নিজেরা করে। এছাড়া স্মল স্মল পার্ট বা কম্পোনেন্ট গুলো, আদার জিনিসগুলো, স্মল স্মল পার্ট গুলো ওরা অন্যদেরকে দিয়ে দেয়। সো এদেরকে বলি আমরা মডুলার কনসেপ্ট, মডুলার অর্গানাইজেশন। তো এই ধরনের অনেক কনসেপ্টের নিয়ে অর্গানাইজেশন গুলো কাজ করে। হ্যাঁ, তো আমাদের জানা দরকার কিভাবে কাজগুলো হয় আর কি। কনসেপ্টটা বা এই নলেজটা থাকলে আমাদের ফিউচারে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে নতুন একটা টপিক দেখব। আমরা যেটা হচ্ছে যে আমরা যে এতগুলো স্ট্রাকচার দেখলাম, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফাংশন দেখলাম, বিভিন্ন ধরনের ভাগ করলাম, এখন এতগুলো আবার বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ হয়। তারপরে হচ্ছে ভার্চুয়াল অর্গানাইজেশন হয়, বাউন্ডারিলেস অর্গানাইজেশন, বিভিন্ন টাইপের মাল্টিপল টাইপের অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে। এখন এই স্ট্রাকচার গুলো তো ভাগ করে দিলে হবে না। স্ট্রাকচার গুলোর মধ্যে যারা কাজ করে তাদের মধ্যে একটা সমন্বয়, কাজের একটা সমন্বয় বা কাজের একটা কোঅর্ডিনেশন রাখতে হবে, যাতে সবাই সবার কাজ ঠিকমতো করবে, এট দ্য সেম টাইম অর্গানাইজেশনের যে গোল সেটা যাতে ফুলফিল হয়। যেহেতু অনেকগুলো ভাগ হচ্ছে, মাল্টিটাস্কিং এনভায়রনমেন্ট হচ্ছে, তো সেজন্য আমাদের টার্গেট হবে আমরা কিভাবে এগুলোকে কোঅর্ডিনেট করে একসাথে করব, যাতে ওভারঅল অর্গানাইজেশনের যে গোলটা ওটা যাতে আমরা অ্যাচিভ করতে পারি। তো সেজন্য টুডেস লেকচার ইজ অন দা কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, স্প্যান অফ কন্ট্রোল, কতটুকু আমরা কন্ট্রোল করব, আর হচ্ছে অথরিটি, হ্যাঁ, কাকে আমরা কি পরিমাণ অথরিটি দিব, যাতে যাতে করে আমাদের ম্যানেজিং যে ক্যাপাবিলিটি সেটা ডেভেলপ হয় এবং আমরা ম্যানেজ করতে পারি কাজগুলোকে। হ্যাঁ, তো এই টপিকগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো কোঅর্ডিনেশন, যেটা বাংলা বাংলা যদি বলি, কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন মানে হচ্ছে কি সমন্বয়। যেটা কোঅর্ডিনেশনের কি আর কোনো বাংলা আছে কেউ জানো? আর কি কোনো বাংলা আছে এটা মিনিং কোঅর্ডিনেশনের বাংলা কেউ জানো নাকি? জানো না কেউ? কে বলবা? যে কোনো একজন বলো। সমন্বয়। হ্যাঁ, সমন্বয় ছাড়া আর কিছু আছে অন্য? অন্য আর কি বলতে পারি আমরা? কোঅর্ডিনেশনের কোনো সিনোনিমস আর কোনো টার্ম কি আমরা জানি? স্যার ম্যানেজ আর কি হতে পারে? স্যার অ্যাডজাস্টমেন্ট বলা যায়? অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ মোটামুটি বলা যায়। হ্যাঁ, কোঅর্ডিনেশন অ্যাডজাস্ট করা হয়।
সমন্বয় করা আর কি, সমন্বয় বাংলা আর তো জানি না, দেখতে হবে ডিকশনারি অন্য কোনো বাংলা আছে কিনা। একসাথে করা আর কি, হ্যাঁ, কন্ট্রোল করা, একসাথে করা, কোঅর্ডিনেট করা, ম্যানেজ করা, সব মিলাই আর কি একসাথে হচ্ছে। তো সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। তো স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন চেঞ্জ করলাম, দেখা যাচ্ছে স্ক্রিন চেঞ্জ? জি দেখা স্যার। যাচ্ছে। তো কোঅর্ডিনেশন যেটা হচ্ছে দ্য অর্ডারলি সিনক্রোনাইজেশন, হ্যাঁ, দ্য অর্ডারলি সিনক্রোনাইজেশন অফ এফোর্টস, হ্যাঁ, তো সবাই যে পরিমাণ এফোর্ট দিচ্ছে সেই এফোর্টটাকে সিনক্রোনাইজ করতে হবে। সিনক্রোনাইজ মানে হচ্ছে একই রকম, অর্ডারলি, একসাথে একই রকম ভাবে সিনক্রোনাইজেশন করা, এফোর্টটা যে দিচ্ছে টু প্রোভাইড দ্য প্রপার অ্যামাউন্ট, সবাই যাতে একই রকম ভাবে দেয়, টাইমিং, সময়, অ্যান্ড ডিরেকশন, হ্যাঁ, দিক নির্দেশনা অফ এক্সিকিউশন, হ্যাঁ, যাতে শেষ করা যায়, রেজাল্টিং ইন এ হারমোনিয়াস অ্যান্ড ইউনিফাইড অ্যাকশনস। হারমোনিয়াস মানে সবার জন্য ভালো, এবং ইউনিফাইড মানে কি, একতাবদ্ধ অ্যাকশন টু স্টেটেড অবজেক্টিভ, কোম্পানির যেই অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভ যাতে ফুলফিল করা যায় তার জন্য কি করা হবে, সবাইকে অর্ডারলি, হ্যাঁ, একই রকম ভাবে এফোর্ট যারা দিবে, যারা বিভিন্ন কাজ করবে, একই রকম ভাবে কাজ করার এফোর্ট দিতে হবে, যাতে করে আমরা যে প্রপার অ্যামাউন্ট যেটা আমরা ঠিক করেছি সেটা পাই, ঠিক মতো টাইম যাতে আমরা দিতে পারি, এবং যে ডিরেকশন বরাবর কাজ করার কথা ছিল সেই ডিরেকশন বরাবর কাজ করে আমরা যে কোম্পানি ওয়াইজ যেটা স্টেটেড যে অবজেক্টিভ ছিল সেই অবজেক্টিভ যাতে আমরা অ্যাচিভ করতে পারি। তাহলে এই জিনিসটাকে একজন ফিলোসোফার উনি নিউম্যান উনি বলেছেন যে দিস ক্যান বি দ্য এক্সপ্লেনেশন অফ এ কোঅর্ডিনেশন। হ্যাঁ, কোঅর্ডিনেশন বলতে আমরা কি বুঝি আসলে, এই ধরনের জিনিস আমরা বুঝি যে সবাই যাতে একই রকম ভাবে এফোর্ট দিবে, টাইম দিবে, হ্যাঁ, এক্সিকিউশনের সময় দিবে, ডিরেকশন দিবে, দিয়ে যাতে কোম্পানির যে অ্যাকচুয়াল যে অবজেক্টিভ সেটা যাতে আমরা ফুলফিল করতে পারি, সেই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি কোঅর্ডিনেশন। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, তাহলে কোঅর্ডিনেশনটা দরকার। কোঅর্ডিনেশন ইজ এ নেসেসারি প্রিকন্ডিশন, প্রিকন্ডিশন মানে আগের একটা প্রিলিমিনারি কন্ডিশন অফ অল সাকসেসফুল ম্যানেজমেন্ট, স্পেশালি ইন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। Government administration is a large organization due to the multiplication of tasks. টাস্ক অনেক রকম টাস্ক আছে, অনেক অনেক ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, তো একই ডিপার্টমেন্টের কাজ যদি ভাগ করতে গতিশীল করার জন্য সমন্বয়টা প্রয়োজন। হ্যাঁ, সমন্বয় করা দরকার, হ্যাঁ, কারণ মাল্টিপল ডিপার্টমেন্ট যেহেতু আমরা কাজ ভাগ করে দিচ্ছি, এর আগে দেখলাম যে অর্গানাইজেশনের বিভিন্ন কাজগুলো আমরা ভাগ করে দিচ্ছি, ওয়ার্ক স্পেশালিটি অনুসারে দিতে পারি, ডিপার্টমেন্টালাইজেশন অনুসারে দিতে পারি, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জনকে আমরা কাজ দিতে পারি, হ্যাঁ, সেই কাজগুলো যাতে একসাথে করা যায়, তাহলে এই জন্য হচ্ছে কোঅর্ডিনেশনটা খুবই নেসেসারি, হ্যাঁ, ফর দ্য সাকসেসফুল ম্যানেজমেন্ট অফ দ্য প্রজেক্টস। যে ধরনের প্রজেক্ট থাকবে গভর্নমেন্ট প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো সাকসেসফুলি যদি ম্যানেজ করতে হয়, ম্যানেজ করা দরকার, তখন কি কোঅর্ডিনেশন, বিভিন্ন কোঅর্ডিনেশন, মনে করো কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর, সাপ্লায়ার, যারা কাজ করবে, ইঞ্জিনিয়ারিং সাপ্লায়ার, ইঞ্জিনিয়ারিং ডিজাইনার, ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারার, তারপরে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, গ্যাস ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট, ওয়াটার ডিপার্টমেন্ট, সবার মাঝে যাতে কোঅর্ডিনেশন করে আমি কাজটা আদায় করতে পারি প্রজেক্টটা। তো সেজন্য কোঅর্ডিনেশন হচ্ছে একটা নেসেসারি প্রিকন্ডিশন, এটা ছাড়া কাজ হবে না। কোঅর্ডিনেট তোমাকে করতেই হবে, যেহেতু এখানে মাল্টিপল পার্টি ইনভলভ, সেজন্য তোমাকে কোঅর্ডিনেশন করতে হবে। সবার কি কি সুবিধা অসুবিধা, কি কোন জায়গায় কার কি অ্যাডভান্সমেন্ট, কি অ্যাচিভমেন্ট, এগুলো জানতে হবে, জেনেই আমি কাজ শেষ করবো। তো কোঅর্ডিনেশন ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। So no organization can achieve the desired objective without coordination. তাহলে যে অবজেক্টিভ যেটা, এটা উইদাউট কোঅর্ডিনেশন ছাড়া অ্যাচিভ করা ডিফিকাল্ট এখনকার সময়ে। আমরা যে মোটামুটি জানি, এটা মোটামুটি কমন সেন্স, হ্যাঁ, কমন সেন্স থেকে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করি, হ্যাঁ। এখানে যদিও এটা ম্যানেজমেন্ট, এখানে হার্ড এন্ড ফাস্ট তেমন কোনো রোল নাই, সামান্য কিছুই আছে, আর ম্যাক্সিমাম জিনিসই আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা করতে পারি, ম্যানেজ করতে পারি, হ্যাঁ। সো আমরা যদি কোঅর্ডিনেশনকে নেগেটিভ সেন্সে চিন্তা করি, the negative sense coordination means
রিমুভাল অফ কনফ্লিক্ট। কনফ্লিক্ট তো বুঝি আমরা, তাই না? কনফ্লিক্টের বাংলা কি? সাংঘর্ষিক। একজনের সংঘর্ষ। সাথে আরেকজনের কাজ সংঘর্ষ না হয়, হ্যাঁ, কনফ্লিক্ট। তাহলে কনফ্লিক্টটা রিমুভ করতে হবে। হ্যাঁ, কোঅর্ডিনেশন হচ্ছে যে কনফ্লিক্ট আমরা কি করব, রিমুভ করব। হ্যাঁ, আর হচ্ছে ওভারল্যাপিং অ্যাডমিনিস্ট্রেশন, একই কাজ মাল্টিপল লোক যাতে না করে, আবার একই ধরনের কাজ, সেম জিনিস, ওভারল্যাপিং। ওভারল্যাপিং এর বাংলা কি? একটার উপর আরেকটা, মানে বাংলা আছে? ওতপ্রোত অনেক নিজের একটা ছিল। আচ্ছা, যা করে দেখে নিও। হ্যাঁ, তাহলে ওভারল্যাপিং কাজ যাতে না হয় সেই জিনিসটা আমরা রিমুভ করতে পারি। রিমুভ করার জন্য আমাদের কোঅর্ডিনেশন করা দরকার। তাহলে এটা মোটামুটি নেগেটিভ সেন্স, যেহেতু আমরা রিমুভ করার চিন্তা করতেছি কোনো কিছু, সেটা নেগেটিভ সেন্স বলি, যদিও এটা ভালো কাজ। হ্যাঁ, তাই না, ভালো কাজ হচ্ছে। আর যদি পজিটিভ সেন্সে চিন্তা করি, ইট মিনস টু সিকিউর কোঅপারেশন। হ্যাঁ, কোঅপারেশন চাই সব পার্টির মধ্যে, এন্ড টিমওয়ার্ক। হ্যাঁ, সবাই মধ্যে একটা টিমওয়ার্ক থাকবে অ্যামাং দ্য নিউমারাস এমপ্লয়িজ অফ এন অর্গানাইজেশন। তাহলে বিভিন্ন ডিপার্টমেন্টে অনেকে কাজ করে, বিভিন্ন মাল্টিপল ডিপার্টমেন্টে মাল্টিপল টাইপের লোক আছে, বিভিন্ন কাজ করে। তাহলে ওদের সবার থেকে আমি যাতে কোঅর্ডিনেশনটা পাই, সেটা সিকিউর যদি করতে পারি, সেটা হচ্ছে পজিটিভ সেন্স। তাহলে সবাই মিলে আমরা কাজ করব এবং এটা টিমওয়ার্ক বিল্ডিং হবে। তাহলে এই মোটামুটি কোঅর্ডিনেশনের কিছু কনসেপ্ট, যেটা জিনিস আমাদের জানা দরকার, সেটা ভালো কাজই হবে কোঅর্ডিনেশন। এখন কোঅর্ডিনেশনের নিড যদি আমরা দেখি, কোঅর্ডিনেশনের নিড, তাহলে কোঅর্ডিনেশন ইজ নট এ গোল। কোঅর্ডিনেশন কিন্তু গোল না, বাট ইজ দ্য ওয়ে টু অ্যাচিভ দ্য গোল। কোম্পানির একটা গোল থাকবে, মনে করো কাস্টমার সার্ভিস, কাস্টমার ডেলিভারি, প্রজেক্ট ডেলিভারি, এগুলো হচ্ছে গোল থাকবে। সেই গোলটা কিন্তু অ্যাচিভ করার জন্য আমাকে কোঅর্ডিনেশন করতে হবে। তো কোঅর্ডিনেশন কিন্তু গোল না, কোঅর্ডিনেশন হচ্ছে একটা ওয়ে, ইজ এ টুল। এই টুল আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টের জন্য, প্রজেক্ট কমপ্লিশনের জন্য। তাহলে কোঅর্ডিনেশন ইজ নট এ গোল, বাট ইট ইজ ওয়ান ওয়ে টু অ্যাচিভ দ্য গোল। গোল অ্যাচিভ করার জন্য এটা একটা উপায়, ওয়ে। When members of a large group are allowed to work with their own thinking, হ্যাঁ, লার্জ গ্রুপ যদি হয়, অনেকে কাজ করবে, তাহলে অনেকে যার মতো করে কাজ করবে, with their own thinking, then different opinions can be generated. হ্যাঁ, এক একজনের ওপিনিয়ন, এক একজনের মতামত এক এক রকম, খুবই স্বাভাবিক এটা। We are human, so we have different opinions, different people have different opinions. So লার্জ অর্গানাইজেশনে বা লার্জ প্রজেক্টে, লার্জ গ্রুপে যখন কাজ করবো, তখন এক একজনের চিন্তা ভাবনা, হ্যাঁ, বা থিঙ্কিং, ডিসিশন ক্যাপাবিলিটি এক এক রকম। সো মাল্টিপল ওপিনিয়ন ক্যান বি জেনারেটেড, সো দ্যাট ইজ ক্রিয়েটিং দ্য কনফ্লিক্ট। হ্যাঁ, তাহলেই মাল্টিপল ওপিনিয়নের কারণে কনফ্লিক্ট হতে পারে। মাল্টিপল ডিপার্টমেন্টের যে গোল, মাল্টিপল ডিপার্টমেন্টের কারণে কনফ্লিক্ট হতে পারে। সো স্ট্রং লিডারশিপ ইজ নিডেড টু কোঅর্ডিনেট। তাহলে স্ট্রং একজন লিডার থাকবে, লিডারশিপ ম্যানেজার, যে কি করবে, যে মাল্টিপল ওপিনিয়ন গুলো জেনারেট হচ্ছে, ওদের মধ্যে কোঅর্ডিনেট করে এটাকে সবটা একটা ফর্মালাইজ ওয়েতে নিয়ে আসতে পারে, যেটা সবার জন্য ভালো। হ্যাঁ, দ্যাট শুড বি হারমোনিয়াস। হারমোনিয়াস মানে কি? হারমোনি মানে কি, কেউ জানো? হারমোনিয়াস বলি না আমরা, সুশৃঙ্খল। হ্যাঁ, তাহলে সুশৃঙ্খল, হ্যাঁ, রাইট। হ্যাঁ, তাহলে ওরকম সুশৃঙ্খল ভাবে যাতে সবাই কাজ করে, ইউনিটি যাতে থাকে, ইউনিটি অফ অ্যাকশন, সবাই যাতে কাজ করবে, একতাবদ্ধ হয়ে যাতে কাজ করবে, এবং অ্যাভয়েডেন্স অফ কনফ্লিক্ট। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা অ্যাভয়েড করতে পারি। সেজন্য আমাদের কি দরকার? আমাদের কোঅর্ডিনেশন দরকার, এবং একজন স্ট্রং লিডারশিপ দরকার। তাহলে লিডারশিপ এখানে আর কিছুই না, যে ম্যানেজার হবে, তার ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের কাজ করবে, সে যাতে ম্যানেজার, যে সেই লিডার এখানে, তো সে যাতে স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করতে পারে, কোঅর্ডিনেট করতে পারে, এটা দরকার আমাদের। সো দ্য নিড ফর কোঅর্ডিনেশন কি হবে? একটা যেটা বললাম, প্রিভেন্ট ওভারল্যাপিং প্রিভেন্ট করতে হবে, কনফ্লিক্ট প্রিভেন্ট করতে হবে, ইন্টার ডিপার্টমেন্টাল ফ্রিকশন যাতে কোনো ক্ল্যাশ না থাকে। তাহলে এটা প্রিভেন্ট করার জন্য উই নিড কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা এগুলো প্রিভেন্ট করতে পারি। টু এনেবল দ্য এমপ্লয়িজ টু টেক এ ব্রড ওভারভিউ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টেড অফ এ ন্যারো ডিপার্টমেন্টাল ওয়ান। যেটা বললাম, সবাইকে একটা কোম্পানির যে স্ট্রাকচার, কোম্পানির যে অবজেক্টিভ, ব্রড অবজেক্টিভ, সেটা জানতে হবে, এবং সেটার দিকেই আমি নজর দেওয়াতে পারবো সবাইকে, যদি আমি কোঅর্ডিনেট করতে পারি। না হলে কি, সবাই যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, কেউ তখন কোম্পানির যে ওভারঅল বিগ পিকচার সেটা দেখবে না। হ্যাঁ, তো সেজন্য আমাদের এটাও একটা নিড, যে
আমরা সবাইকে কোম্পানির যে অ্যাকচুয়াল অবজেক্টিভ সেটা জানাতে পারবো কেবলমাত্র যদি আমরা কোঅর্ডিনেট করতে পারি সবগুলো কাজ। এন্ড আরেকটা হচ্ছে যে নিড, যেটা টু সি দ্যাট দ্য রাইট পিপল এন্ড রাইট রিসোর্সেস আর অ্যাভেলেবল ইন দ্য রাইট কোয়ান্টিটি ইন দ্য রাইট সার্কামস্টেন্স এট দ্য রাইট টাইম। প্রজেক্টের যখনই যেটা দরকার রাইট মোমেন্টে, সেই রাইট মোমেন্টে কাজটা করার জন্য রাইট পিপল আছে কিনা, স্কিল পিপল আছে কিনা, সেটা কাজ করার জন্য রাইট রিসোর্স, রাইট ম্যাটেরিয়াল, রাইট মেশিন আছে কিনা, হ্যাঁ, অ্যাভেলেবল ইন দ্য রাইট কোয়ান্টিটি, কোয়ান্টিটি ঠিক আছে কিনা, ইন দ্য রাইট সার্কামস্টেন্সেস, মানে এই মুহূর্তে যখন দরকার তখন আছে কিনা, এট দ্য রাইট টাইম, সেটা জানার জন্য আমাকে কোঅর্ডিনেশন করা দরকার। কোঅর্ডিনেশন করলে আমি বিভিন্ন ডিপার্টমেন্টের আপডেট জানতে পারবো। আপডেট জানার ফলে আমি বুঝতে পারবো যে আমার এখন এই মুহূর্তে কি দরকার সেটা আদৌ করা সম্ভব কিনা। ইফ উই ক্যান কোঅর্ডিনেট, দেন উই নিড get the information, then we can decide. So and also if we can know that anything happening in future, we can do the coordination so that everybody is aware of, so something unwanted doesn't happen. ঠিক আছে, ক্লিয়ার? কোঅর্ডিনেশন এর নিড কেন দরকার? ঠিক বুঝা গেল? why we need coordination? স্যার কোঅর্ডিনেশনের গুরুত্ব অথবা প্রয়োজন এটা বুঝতে পেরেছি। ওকে, গুড। আচ্ছা, এখন যেহেতু আমরা কোঅর্ডিনেশন নিড বুঝলাম, এখন কোঅর্ডিনেশন কি রকম হইতে পারে আমরা দেখি। এটাও কমন সেন্স থেকে বোঝা যায় আসলে। ইন্টারনাল কোঅর্ডিনেশন, ভিতরের সবার যদি একই ডিপার্টমেন্টে যারা কাজ করি, তাদের মধ্যেকার অ্যাক্টিভিটি কোঅর্ডিনেট করতে হবে, ইন্টারনাল কোঅর্ডিনেট। আর এক্সটার্নাল হচ্ছে মাল্টিপল ডিপার্টমেন্টের মধ্যেকার কোঅর্ডিনেশন বা মাল্টিপল অর্গানাইজেশনের মধ্যে যে কোঅর্ডিনেশন, সেটাকে আমরা বলতে পারি এক্সটার্নাল কোঅর্ডিনেশন। তো এই দুই রকম ভাবে কোঅর্ডিনেশন করা সম্ভব। And both types of coordination are affected horizontally and vertically বা perpendicularly. তাহলে হরাইজন্টালি বলতে কি হচ্ছে, মানে হরাইজন্টাল হচ্ছে একই রকম যে অর্গানাইজেশন গুলো থাকবে, একই লেভেলে যারা কাজ করবে, হ্যাঁ, একই ডিপার্টমেন্টে যারা কাজ করবে, তাদের মধ্যকার যে কোঅর্ডিনেশন, সেটাকে আমরা বলি হরাইজন্টাল। হ্যাঁ, হরাইজন্টাল। হরাইজন্টালের বাংলা কি? স্যার আনুভূমিক। হ্যাঁ, সমতলে। হ্যাঁ, তোমার লেভেলে যারা আছে একই লেভেলে সবাই যাতে কোঅর্ডিনেট করতে পারে, একই টাইপের লোক, একই টাইপের কাজ যারা করে। হ্যাঁ, মনে করো ইঞ্জিনিয়াররা, হ্যাঁ, একই টাইপের ইঞ্জিনিয়ার, একই ধরনের যারা কাজ করে, তাদের মধ্যে কোঅর্ডিনেট করতে হতে পারে। এটা হচ্ছে হরাইজন্টালি। হ্যাঁ, তাহলে বিটুইন ওয়ান ওয়ার্কার টু অ্যানাদার, একজন ওয়ার্কারের সাথে আরেকজনের যে কোঅর্ডিনেশন, কাজ করার কোঅর্ডিনেশন। ওয়ান ব্রাঞ্চ, যখন একটা ব্রাঞ্চের সাথে আরেকটা ব্রাঞ্চের যে কোঅর্ডিনেশন, সেটাকে আমরা বলি হরাইজন্টাল কোঅর্ডিনেশন। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল কোঅর্ডিনেশন বা পারপেন্ডিকুলার, যেটা বলি আমরা পারপেন্ডিকুলার অর্গানাইজেশন বা ভার্টিক্যালি, তার মানে হচ্ছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যে কোঅর্ডিনেশন। তার মানে একটা এমপ্লয়ি আর তার সুপারভাইজার, তার বসের সঙ্গে তার যেই কোঅর্ডিনেশন, হ্যাঁ, বস যাতে এমপ্লয়িকে কোঅর্ডিনেট করতে পারে যে কাজ ঠিক আছে কিনা। অথবা বিটুইন এ ব্রাঞ্চ এন্ড এ ডিভিশন, হ্যাঁ, ডিভিশন হচ্ছে উপরে, একটা ডিভিশনের আন্ডারে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, তাহলে ডিভিশনের অ্যাক্টিভিটি গুলো ব্রাঞ্চের অ্যাক্টিভিটি গুলোর সাথে কোঅর্ডিনেট করা হচ্ছে কিনা, ইনস্ট্রাকশন দিচ্ছে, এগুলো কোঅর্ডিনেট করা হচ্ছে কিনা, কাজগুলো কোঅর্ডিনেট করা হচ্ছে কিনা। তো এইভাবে আমরা কোঅর্ডিনেট করতে পারি, হরাইজন্টালও করতে পারি, ভার্টিক্যালিও করতে পারি। তাহলে হরাইজন্টালি হচ্ছে মানে একই লেভেলের লোকজনের সাথে কোঅর্ডিনেট করা, আর ভার্টিক্যালি হচ্ছে তোমার সুপিরিয়র আর জুনিয়র আর সিনিয়র লেভেল, হ্যাঁ, সুপিরিয়র লেভেল, সুপারভাইজার লেভেল বা ম্যানেজার লেভেল, তার সাথে গ্রাউন্ড পিপলের লোকজনের কোঅর্ডিনেশন। বা ডিভিশন, উপরে ডিভিশন হয়ে গেল, তার আন্ডারে যতগুলো ব্রাঞ্চ আছে তাদের সঙ্গে যে কাজের কোঅর্ডিনেশন, হ্যাঁ, তো এগুলো বলি আমরা ভার্টিক্যাল কোঅর্ডিনেশন বা পারপেন্ডিকুলার কোঅর্ডিনেশন। সো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা আমরা জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। তাহলে সবাই যদি কোঅর্ডিনেট না করে সাকসেসটা আসবে না। হ্যাঁ, তাহলে সবাইকে হেল্প করতে হবে যে প্রত্যেকটা অবস্টেকল যাতে আমরা, প্রত্যেকটা বাধা যাতে আমরা পার হতে পারি, প্রত্যেকটা মাইলস্টোন যাতে আমরা অ্যাচিভ করতে পারি। এই জন্য আমাদের কোঅর্ডিনেশন খুব দরকার, সবার সাথে সবার কোঅর্ডিনেশন করতে হবে, করলেই তারপর আমরা যে সাকসেস পেয়ে যাবো। সেটা এরকমই দেখাচ্ছে আর কি। সেজন্য কোঅর্ডিনেশনের নেসেসিটিটা বোঝানোর জন্য এটা বলা হয়েছে। তাহলে কোঅর্ডিনেশনের টাইপ দেখলাম। এখন কোঅর্ডিনেশনের কিছু প্রিন্সিপাল আছে, হ্যাঁ, এগুলো আমরা ফলো করতে পারি, হ্যাঁ, যেগুলো হচ্ছে ম্যানেজমেন্টের প্রিন্সিপাল। যদিও কোঅর্ডিনেশন মোটামুটি এটা কমন সেন্স দিয়ে বোঝা যায়, তারপরে কিছু টেকনিক আমরা চাইলে ফলো করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ডিরেক্ট পার্সোনাল কন্টাক্ট। তাহলে তুমি যখন যোগাযোগ করবা আরেকজনের সাথে, দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু কনভে আইডিয়াস এন্ড ইনফরমেশন, পার্সোনাল যোগাযোগ করো, পার্সোনাল কন্টাক্ট।
তোমার সাথে তোমার তোমার কলিগ আছে, তার সাথে তুমি কোঅর্ডিনেট করে বলো যে আমার এটা দরকার ছিল, তোমার এটা হচ্ছে কিনা, তোমার প্রজেক্টের কি আপডেট, বা আমার প্রজেক্টের এই আপডেট, তোমারটা কি অবস্থা, আমারটা তোমারটা না হলে আমারটা করা যাচ্ছে না, হ্যাঁ, এরকম করে ইনফরমেশন দেওয়া। তাহলে ডাইরেক্ট পার্সোনাল কন্ট্যাক্ট, তাইলে হচ্ছে বেটার। তারপরে সেকেন্ড যেটা বলা হচ্ছে আর্লি বিগিনিং, হ্যাঁ, তাহলে প্রজেক্টের শেষে গিয়ে শেষ পর্যন্ত ওয়েট করতে হবে না, প্রজেক্টের শুরুতে তুমি বলে দিবা আর্লি বিগিনিং, তাহলে কোন কোন স্টেজের কি কি ধরনের কোঅর্ডিনেট করতে হবে, কারা কারা প্ল্যানিং এ ইনভলভ, পলিসি মেকিং এর সময় তুমি তুমি আর্লি বিগিনিং এ বলে দেওয়া ভালো, তাহলে সবাই বুঝবে কার কি কি করা দরকার। তারপরে হচ্ছে রেসিপ্রোসিটি। রেসিপ্রোসিটি মানে হচ্ছে একটা ফ্যাক্টরের সাথে অন্য ফ্যাক্টরের যে রিলেশন, হ্যাঁ, একটার সাথে আরেকটা রিলেটেড। তো এই রিলেশন গুলো মোটামুটি বোঝা যায় একটা কাজের সঙ্গে আরেকটা রিলেটেড, হ্যাঁ, যেই কাজগুলো আমাদের কোঅর্ডিনেট করতে হবে। কন্টিনিউইটি, কন্টিনিউইটি বুঝি আমরা শেষ না হয়, তাহলে ইট ইজ অ্যান অনগোয়িং অর নেভার এন্ডিং প্রসেস, হ্যাঁ, চলতে থাকবে, রেদার দেন এ ওয়ান্স ফর অল অ্যাক্টিভিটি। হ্যাঁ, তাহলে কোঅর্ডিনেশনটা শেষ না, কিন্তু একবার করে ফেললাম কোঅর্ডিনেট শেষ, ওরকম না, মোটামুটি অনগোয়িং একটা প্রসেস, একটা শেষ হলো তারপরে আরেকটা, তারপরে আরেকটা, ফার্দার, গ্রেটার, ফার্দার, ফার্দার, এরকম করে চলতে থাকবে, তাহলে কন্টিনিউইটি মেনটেন করা উচিত। ইফেক্টিভ কমিউনিকেশন, কমিউনিকেট করা, প্রপার কোঅর্ডিনেশনের জন্য আমি কমিউনিকেট করতে হবে, লোকজনকে বলতে হবে, হ্যাঁ, তোমার প্রজেক্টের সঙ্গে যারা রিলেটেড তাদেরকে বলতে হবে, তোমার অর্গানাইজেশনের সঙ্গে যারা রিলেটেড, তোমার ডিপার্টমেন্টের কাজের সঙ্গে যারা রিলেটেড তাদেরকে বলতে হবে, কমিউনিকেট করতে হবে। এখন কমিউনিকেট না করলে কিন্তু মানুষ বুঝবে না, জানবে না তোমার কি দরকার, কোনটা তোমার আর্জেন্ট, কোনটা তোমার পরে করলেও চলবে, এটা তোমাকে বলতে হবে, কমিউনিকেট করতে হবে কোন জিনিস তোমার দরকার, হ্যাঁ, সেই জিনিস কমিউনিকেট করলে তখন অন্য যারা আছে তারা জানবে, জানলেই তারা কাজটা করতে পারবে। ক্লিয়ার কাট অবজেক্টিভস, হ্যাঁ, তোমাকে অবজেক্টিভ সেট করে দিতে হবে, তুমি কি চাও, তুমি কি এক সপ্তাহ পরে 5 পিসেস অফ প্রোডাক্ট চাও, নাকি 10 পিসেস অফ প্রোডাক্ট চাও, নাকি শুধুমাত্র 5 পিসেস অফ প্যাকেজ চাও, কি চাও, সেটা ক্লিয়ার কাট অবজেক্টিভ বলে দিতে হবে যে আমি ডেডলাইন হচ্ছে এটা, এই ডেডলাইনে আমি এই জিনিস চাই, ক্লিয়ার কাট, দিস ইজ মাই অবজেক্টিভ, দিস ইজ মাই অবজেক্টিভ, দিস ইজ মাই টিমস অবজেক্টিভ, দিস ইজ মাই ডিপার্টমেন্টাল অবজেক্টিভ, কি আমার ডিপার্টমেন্টাল কি চাই আমি, সেটা হচ্ছে ক্লিয়ার কাট থাকতে হবে, তাহলে আমি অ্যাচিভ করতে পারবো। আর হচ্ছে লাস্টে একটা যেটা বলা আছে যে ইফেক্টিভ লিডারশিপ, মানে তোমার যে ম্যানেজার, তোমার যে বস, হি মাস্ট বি কোয়ালিফাইড এন্ড ইফেক্টিভ, হ্যাঁ, সো দ্যাট এই কোঅর্ডিনেশনের ব্যাপারগুলো সে যাতে হ্যান্ডেল করতে পারে। ইফেক্টিভ লিডারশিপ অলসো হেল্পস ইন প্রপার কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন। সো আমরা এই জিনিসগুলো আমরা এমফাসাইজ দিতে পারি কোঅর্ডিনেশনের পারপাসে, কোঅর্ডিনেশন যদি আমরা করতে চাই, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা মোটামুটি এমফাসাইজ দিতে পারি, দিয়ে আমরা অ্যাচিভ করতে পারি। তো কোঅর্ডিনেশন কি আমরা শিখলাম, কোঅর্ডিনেশন নিড কি, কত ধরনের হতে পারে, কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি, এবং কি কি প্রিন্সিপাল আমরা ফলো করতে পারি কোঅর্ডিনেশনের জন্য, এই জিনিসগুলো আমরা দেখলাম। তো এটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে, বা সবাই কি এটা বুঝছো, কনসেপ্টটা বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, গুড। তাহলে আমরা কোঅর্ডিনেশন আমরা অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, যে কোনো প্রজেক্টে যে কোনো জায়গায় আমরা কোঅর্ডিনেশন করতে হবে আর কি আগে। তো এটা গেল একটা কোঅর্ডিনেশনের ব্যাপার। তো তারপরে আমরা দেখব কন্ট্রোল, স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে যে ম্যানেজারের আন্ডারে যারা থাকবে, হ্যাঁ, সেই ম্যানেজার সে কয়জনকে কন্ট্রোল করবে, সে কি 10 জনকে কন্ট্রোল করবে, নাকি 100 জনকে কন্ট্রোল করবে, নাকি 1000 জনকে কন্ট্রোল করবে, নাকি শুধু একজনকে কন্ট্রোল করবে, কতটুকু তার লিমিটেশন। স্প্যান, স্প্যান মানে কি, স্প্যানের বাংলা কি কে বলবে? স্প্যান মানে কি, নাম শুনছো স্প্যানের? স্যার মানে কি স্যার বিস্তার? বিস্তার, হ্যাঁ, কতটুকু, শুনেছি, হ্যাঁ, বিস্তার কতটুকু পর্যন্ত আমি যাব, লিমিট আর কি, যদি আমরা সুদা কনসেপ্টে বলতে পারি, হ্যাঁ, লিমিট, আমার লিমিট কতটুকু, হ্যাঁ, স্প্যান কতটুকু, কতটুকু পর্যন্ত আমি কন্ট্রোল করব। তাহলে স্প্যান অফ কন্ট্রোল রেফার্স টু দ্য নাম্বার অফ সাবঅর্ডিনেটস, নাম্বার অফ সাবঅর্ডিনেটস এ সুপারভাইজার ও ম্যানেজার হ্যাজ, মানে একজন ম্যানেজারের আন্ডারে কয়জন আছে সাবঅর্ডিনেট, 2 জন, 3 জন, 4 জন, হ্যাঁ, 4 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অথবা 6 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কয়জন আমরা এটা ঠিক করে দিব। অর্গানাইজেশনের স্ট্রাকচারের মধ্যে এগুলো থাকে, একজন ম্যানেজার, তার আন্ডারে 3 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের আন্ডারে আবার 3 জন করে থাকবে,
সুপারভাইজার, এরকম করে চলতে থাকবে। তাহলে স্প্যানটা বলা থাকে, ডিফাইন করা থাকে। তাহলে the term a span of control is made of two words, একটা হচ্ছে স্প্যান আর একটা হচ্ছে কন্ট্রোল। এখন স্প্যান যদি বলি, স্প্যানের যে লিটারারি মিনিং হচ্ছে is the distance between the tip of a thumb ফিঙ্গারের টিপ and স্মল ফিঙ্গারের টিপের যে ডিসটেন্স, হ্যাঁ, এই ডিসটেন্সটা যখন আমি কি আমার হাতটা সোজা করে দেব, পাম্পটা সোজা যদি করি ফুললি স্ট্রেচ, তাহলে এই দুই ডিসটেন্স এটাকে বলি আমরা স্প্যান। এটা লিটারাল মিনিং, হ্যাঁ, এটা গ্রামাটিক্যাল বা ডিকশনারি মিনিং হচ্ছে এটা। কিন্তু ম্যানেজমেন্টের টার্মে তো আর এটা হবে না। ম্যানেজমেন্টের টার্ম হচ্ছে ইন টার্মস অফ ম্যানেজমেন্ট ইট মিন্স ম্যাক্সিমাম এক্সটেন্ট অর দ্য নাম্বার অফ পিপল দ্যাট ক্যান বি রিচড বাই। হ্যাঁ, তার মানে তুমি যদি ম্যানেজার হও, তুমি কতজনকে কন্ট্রোল করবা, 50, 100, 20, 30, সেটা হচ্ছে আমার স্প্যান। আমি এতজনকে আমি কন্ট্রোল করবো, এতজনের কাছ থেকে আমি কাজ আদায় করবো, এতজনকে আমি ম্যানেজ করবো। তাহলে এটাই হচ্ছে আমার স্প্যান। একজন ম্যানেজারের কয়টা স্প্যান থাকবে সেটা মোটামুটি বলা থাকে, জানা থাকে। আর কন্ট্রোলের বাংলা কি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ। হ্যাঁ, রাইট, নিয়ন্ত্রণ। তাহলে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব, কয়জনকে নিয়ন্ত্রণ করব, কি নিয়ন্ত্রণ করব? হ্যাঁ, তাহলে কন্ট্রোল ইন লিটারারি মিনস an ability to ইনস্ট্রাকশন দেওয়া, চেক করা, অ্যাডজাস্ট করা, হ্যাঁ, or manipulate something as per one's preferred requirement, choice or expectation। তারপরে ম্যানেজার যে তার চয়েস অনুযায়ী তুমি এটা করবা, সে তোমাকে যা ডিরেকশন দিবে, ইনস্ট্রাকশন দিবে, চেক করতে বলবে, অ্যাডজাস্ট করতে বলবে, তুমি সেটা করবা। তো সেই জিনিস করাটাই হচ্ছে কন্ট্রোল করা। আসলে এখানে সে ইনস্ট্রাকশন দিচ্ছে কিন্তু আসলে সে কন্ট্রোল করতেছে, ইনস্ট্রাকশনের মাধ্যমে তোমাকে কন্ট্রোল করতেছে। তুমি সেই ইনস্ট্রাকশন যেটা দিল তুমি ওইটাই ফলো করবে, এর বাইরেও যাবে না, কমও করবে না। তাহলে দিস ইজ হিজ কন্ট্রোল। However, in terms of management, it refers to an authoritative power. অথরিটেটিভ এর বাংলা কি বলবে বলো দেখি? অথরিটেটিভ, কর্তৃত্বপরায়ণ। কর্তৃত্বপরায়ণ, অথর, হ্যাঁ, মানে অথরিটি দেয়াকে কর্তৃত্বপরায়ণ, সে যা বলবে তাই পালন করতে হবে। হ্যাঁ, সো অথরিটেটিভ পাওয়ার সে ডিরেক্ট করবে, সে বলবে কি পাওয়ার সে খাটাবে। হ্যাঁ, যদি অর্ডার দিতে চায় অর্ডার দিবে, অথবা থামতে বললে থামবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে কন্ট্রোল, সে কি করতে বলে তোমাকে তাই করতে হবে। তাহলে তোমার সুপিরিয়র বস সে কি ডিসিশন নিবে, সেই ডিসিশনের মাধ্যমে তোমাকে কি কোনো কিছু ফার্দার আরো এক্সটেন্ড করতে বলে, তোমাকে কিছু এক্সিকিউট করতে বলে, অথবা কোনো কিছু থামাইতে বলে, যা বলে সেটাই হচ্ছে তার কমান্ড। হ্যাঁ, কমান্ড বা, এবং এর মাধ্যমে সে তোমাকে কন্ট্রোল করলো, তোমাকে যা করতে বলেছে তাই করলো। তাহলে স্প্যান অফ কন্ট্রোল আসলে কি? আমাদের যে অর্গানাইজেশনে আমাদের স্প্যান অফ কন্ট্রোল, আমরা কোথায় গিয়ে থামবো, হ্যাঁ, কতটুকু আমাদের লিমিট, তো সেই জিনিসটা আমাদের জানা দরকার। সেই জিনিসটা জানলে আমাদের বেটার হয়। আমি আসলে মানুষের সঙ্গে ডিল করলে আমি কতজনের সঙ্গে ডিল করতে পারি, আমার কি ওই অন্য ডিপার্টমেন্টের লোকের সঙ্গে ডিল করার রাইট আছে কিনা, সেটা যদি আমি জানি তাহলে ইজিয়ার, যদি না জানি তখন তো ডিফিকাল্ট হয়, তখন বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হয়, সমস্যা হয়। হ্যাঁ, তো সেজন্য স্প্যান অফ কন্ট্রোল আমাকে জানা দরকার যে একজন ম্যানেজারের স্প্যান অফ কন্ট্রোল কি হতে পারে, বা একটা ডিপার্টমেন্টের কি অবস্থা স্প্যান অফ কন্ট্রোল। তাহলে উইথ হাউ মেনি এমপ্লয়িজ ক্যান ম্যানেজার এফিশিয়েন্টলি এন্ড ইফেক্টিভলি ম্যানেজ। হ্যাঁ, মেইনলি হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল, ওটাই বুঝি আমরা কতজন এমপ্লয়িকে একজন ম্যানেজার ইফিশিয়েন্টলি এন্ড ইফেক্টিভলি, ইফিশিয়েন্টলি মানে কি আর ইফেক্টিভলি মানে কি একজন বলো তো? এটা আমরা পড়ছি প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে পড়েছি। ইফেক্টিভলি মানে স্যার সঠিকভাবে, আর ইফিশিয়েন্টলি মানে কার্যকরীভাবে। পরিপূর্ণভাবে। আচ্ছা, একটা এক্সাম্পল কি দিবা যে কি বোঝাচ্ছে আসলে এফিশিয়েন্সির? কোন একটা কাজ ঠিকভাবে করা সেটা হলো ইফেক্টিভলি, মানে যে প্রসেস আছে সেই অনুযায়ী করা, ইফেক্টিভলি করা। ওকে, আর এফিশিয়েন্সি হচ্ছে ইফিশিয়েন্টলি মানে লাভজনকভাবে স্যার, মানে একটা থাকে, লাভ থাকে। আচ্ছা,
আচ্ছা, সেটা আমরা যদি বলি বাস্কেটবল, তোমরা কি কেউ বাস্কেটবল খেলেছো, জানো? বাস্কেটবল খেলা তো জানো তাই না? বাস্কেটবল জি খেলা স্যার। তাহলে একটা বাস্কেটের মধ্যে বল থ্রো করতে, তাই তো? যতবার তুমি বলটা থ্রো ভিতরে দিতে পারবে ততবার তুমি পয়েন্ট স্কোর পাবা। তাহলে এখন বাস্কেটবল যে খেলোয়াড়, সে কি ইফেক্টিভলি খেলবে না সে ইফিশিয়েন্টলি খেলবে, কিভাবে বুঝবো আমরা? স্যার ইফেক্টিভলি খেলবে। ইফেক্টিভলি খেলবে। ইফেক্টিভলি খেলবে মানে কি, তাহলে সে ওখানে ড্রপ করবে প্রতিবার, তাই তো? স্কোর করবে। জি স্যার। হ্যাঁ, 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 সেটাই। কারণ সে, তুমি যদি বললো ইফেক্টিভলি সে যদি বারবার বাইরে মিস করতে থাকে, হ্যাঁ, তা তো হলো না। এবং সে ইফিশিয়েন্টলি বলো, তোর বাইরে মিস করে সে প্রতিবার যা মারে সব বাইরেই যায়, সে তো ইফিশিয়েন্ট, সে টার্গেট হচ্ছে তার বাইরে, হ্যাঁ, তো সে তো ইফেক্টিভ হচ্ছে না তখন, তাই না? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এইমটা করতে, হ্যাঁ সেটাই, হ্যাঁ একুরেট, তো সেটাই করতে হচ্ছে। সেজন্য একজন ম্যানেজার এফিশিয়েন্টলি এন্ড ইফেক্টিভলি কজনকে ম্যানেজ করতে পারবে, মোটামুটি সেটাই বোঝা যাচ্ছে আর কি, যে স্প্যান অফ কন্ট্রোল আমরা ওইটা দিয়ে বুঝি। হ্যাঁ, সো উইথ অফ প্ল্যান কতটুকু আমরা যাইতে পারি, যে যেটা কিছুর উপর ডিপেন্ড করবে, যে ম্যানেজারের স্কিল আর তার এবিলিটি, তার কিরকম স্কিল আছে, আর সে কজন এবিলিটি কি, সে কিরকম ক্যাপাবিলিটি আছে, তার সেই অনুযায়ী সে উইথ অফ স্প্যান আমরা ঠিক করব। এমপ্লয়ি ক্যারেক্টারিস্টিক্স, এমপ্লয়িরা কেমন কাজ করবে, তাদের বিহেভিয়ার, সে সে ম্যানেজার কি ওদের সঙ্গে পারবে কিনা, ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে, এটাও ডিপেন্ড করবে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দা ওয়ার্ক বিং ডান, যেই পরিমাণ আমরা কাজ করব, সেই ধরনের কাজের জন্য কজন লোক দরকার, বা সেই ধরনের কাজের জন্য লোক যারা আছে তাদেরকে কি কন্ট্রোল করা যাবে কিনা, হ্যাঁ, তো এটাও ডিপেন্ড করবে। সিমিলারিটি অফ টাস্ক, কাজগুলো একই রকম কিনা। কমপ্লেক্সিটি অফ দ্য টাস্ক, যে কাজগুলো অন্যরা করবে, তার আন্ডারে লোকজন করবে, তার কাজের কমপ্লেক্সিটি কতটুকু, সেটার উপর বেস করে আমরা স্প্যান ঠিক করব, সে কতজনকে হ্যান্ডেল করবে, কজন লাগবে ওই কাজ করার জন্য। ফিজিক্যাল প্রক্সিমিটি টু সাবঅর্ডিনেটস, সাবঅর্ডিনেট, তার সাথে সাবঅর্ডিনেট আছে তাদের সাথে যে কাজ করবে, একই ডিপার্টমেন্টে বসে কাজ করবে নাকি বাইরে গিয়ে কাজ করবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডাইজেশন অফ টাস্ক, যে কাজগুলো করবে স্ট্যান্ডার্ড কাজ নাকি যেগুলো ডিপেন্ড ভেরিয়াস টাইপের কাজ। তো এগুলোর উপর বেস করে আমরা স্প্যানের যে উইথ কতটুকু হবে আমাদের স্প্যানটা, ডিস্টেন্সটা, সেটা আমরা মোটামুটি ঠিক করতে পারি। তারপর হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল। হ্যাঁ, স্প্যান অফ কন্ট্রোলের ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর আমরা চিন্তা করতে পারি স্প্যান অফ কন্ট্রোলকে এফেক্ট করে। তো এক নম্বর হচ্ছে যে ফাংশন অর নেচার অফ দ্য ওয়ার্ক, আমরা একটু আগে মোটামুটি এগুলো ডিসকাস করেছি, যে ফাংশন এন্ড নেচার অফ দ্য ওয়ার্ক এটার উপর ডিপেন্ড করে, এটা একটা ফ্যাক্টর, সিগনিফিকেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, তোমার ফাংশন জানতে হবে, তুমি কি কাজ করো, হ্যাঁ, নেচার অফ দ্য ওয়ার্ক জানতে হবে, জেনে তখন ঠিক করতে হবে। তাহলে স্প্যান অফ কন্ট্রোল ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য ওয়ার্ক। ইফ এ ম্যানেজার কন্ট্রোলস দ্য ইন্ডিভিজুয়ালস এঙ্গেজ ইন দ্য সেম টাইপ অফ ওয়ার্ক, সবাই যদি একই রকম কাজ করে, সো হি ক্যান কন্ট্রোল মোর পিপল, সে তখন অনেক লোক কাজ করতে, অনেক লোককে কন্ট্রোল করতে পারে, কারণ কি সবাই একই ধরনের কাজ করতে, সেম জিনিস, সো কন্ট্রোল করা ইজি। ফর এক্সাম্পল, an engineer can control greater number of junior engineers, হ্যাঁ, এটা জুনিয়র ইঞ্জিনিয়ার তার আন্ডারে যদি থাকে, সে তখন হ্যান্ডেল দিতে পারবে, হ্যান্ডেল করতে পারবে, তাদের কোয়েরি তখন বলতে পারবে, তাদের কোনো সমস্যা হলে সে সলভ করতে পারবে, কারণ সে জানে অন্যদের কি অন্যদের কি কি লিমিটেশন হতে পারে, এবং একই ধরনের লোকজন এখানে আছে, সো সে ইজি, সে খুব কমফোর্ট ফিল করবে তাদের হ্যান্ডেল করতে। বাট ইফ এ ম্যানেজার কন্ট্রোলস দ্য ইন্ডিভিজুয়ালস এঙ্গেজড ইন ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক লাইন, মেবি সাম ডক্টরস, some can be engineers, some can be academics, or some can be others, এরকম যদি ডাইভার্স মাল্টিপল স্কিল ও মাল্টিপল ব্যাকগ্রাউন্ডের লোক থাকে, তখন তাদেরকে তাদের ফাংশনও ডিফারেন্ট, তাদের ওয়ার্কও ডিফারেন্ট, হ্যাঁ, তো সেজন্য তাদেরকে কন্ট্রোল করাও অনেকটা ডিফিকাল্ট। তো সেজন্য স্প্যান অফ কন্ট্রোল আমরা চোখ বন্ধ করে ঠিক করে দিব যে 4 জন, বা চোখ বন্ধ করে বলে দিব তার আন্ডারে 5 জন দিয়ে দাও, এরকম না। আমরা কাজের নেচার দেখবো, এই গ্রুপে কারা কারা আছে, তাদেরকে হ্যান্ডেল করা কি পরিমাণ, কি ধরনের, কতটুকু পর্যন্ত তাদেরকে হ্যান্ডেল করতে হবে, কন্ট্রোল করতে হবে, তো সেই জিনিসটা দেখে মোটামুটি আমরা সেট করব যে ম্যানেজারের ফাংশন কি হবে। ক্লিয়ার এটা সবার? ওকে, তো এটা গেল একটা ফ্যাক্টর।
আরেকটা ফ্যাক্টর হতে পারে যে টাইম এন্ড এজ অফ দ্য অর্গানাইজেশন, মানে তোমার অর্গানাইজেশনটা কেমন, এটা কি পুরানো অর্গানাইজেশন, এস্টাবলিশ অর্গানাইজেশন নাকি নিউ অর্গানাইজেশন। তাহলে কারণ এক এক ধরনের অর্গানাইজেশনের কালচার বা টাইম এক এক রকম, হ্যাঁ, তো সেটা আমাদের কনসিডার করতে হবে। The supervision is easier and span of control increases if the organization has been long in the existence, মানে যদি বড় কোম্পানি হয়, লং অনেক দিন ধরে আছে এই কোম্পানি, তার মানে তখন ওখানের অর্গানাইজেশন মোটামুটি এস্টাবলিশড, অর্গানাইজেশনের কাজ ফাংশন এস্টাবলিশ লং, অনেক দিন ধরে চলতেছে। তো সেজন্য ওখানে স্প্যানটা তুমি একজন ম্যানেজারের আন্ডারে অনেক লোক দিতে পারবা, কারণ সেই ম্যানেজার কন্ট্রোল করতে পারবে। কারণ কি ওল্ড এস্টাবলিশ অর্গানাইজেশনের যে প্রিসিডেন্স টেক ফার্ম রুটস এন্ড দ্য ওয়ার্ক গোজ স্মুথলি, তার মানে কি এই ধরনের কাজ রিপিটিং, এই ধরনের কাজ আগে হয়ে গেছে, তো সেজন্য কোনো কিছু প্রবলেম হলে সে আগের কাজে কি হয়েছিল সেখান থেকে সে এক্সাম্পল নিয়ে আসতে পারবে, প্রিসিডেন্স ফলো করতে পারে, আগের এই ধরনের রিপিটিং কাজ আসছে, অতএব এই ধরনের প্রবলেমের জন্য কি সলিউশন ছিল বা কারা কাজ করেছে, তো সেজন্য তার পক্ষে ইজি টু গিভ সলিউশন। তো সেজন্য the organization is old, permanent and stable, the span of control can be excellent, তখন তুমি তার আন্ডারে অনেক লোক দিতে পারো, বেশি পরিমাণ লোক দিতে পারো, কারণ একই ধরনের কাজ সে মোটামুটি করে ফেলতে পারবে। আর যদি নিউয়ার অর্গানাইজেশন হয়, নিউ প্রবলেমস, নিউ কাস্টমার, নিউ কমপ্লেইন, সো এভরিথিং নিউ, তো যার ফলে একজন ম্যানেজারের পক্ষে এত এত নিউ সবকিছু নিউ হ্যান্ডেল করা ডিফিকাল্ট, কারণ সবকিছু যদি নতুন নতুন প্রবলেম হয়, তাহলে জুনিয়ররা সব নিয়ে আসবে তার কাছে প্রবলেম, তো তখন হ্যান্ডেল করতে পারবে না, ডিফিকাল্ট। তো সেজন্য যে টাইম এন্ড এজ, অর্গানাইজেশনের স্ট্রাকচার কি হবে সেটার উপর বেস করেও আমরা স্প্যান ঠিক করব যে তার আন্ডারে কয়জন কাজ করবে। ক্লিয়ার এটা কনসেপ্টটা? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমরা দেখবো যেটা হচ্ছে যে স্পেস অর প্লেস অর লোকেশন অফ দ্য অর্গানাইজেশনাল ইউনিটস, হ্যাঁ, যে অর্গানাইজেশনে কাজ করবে ম্যানেজার বা তার সাবঅর্ডিনেট, হ্যাঁ, তাদের লোকেশন, সুপারভিশন বিকামস ইজিয়ার when the subordinates work under the same roof, একই রুমের মধ্যে একই ঘরের মধ্যে যদি কাজ করে একই ফ্যাক্টরিতে বা একই ডিপার্টমেন্টে ভিতরে, ইজিয়ার টু কন্ট্রোল, ইজিয়ার টু সাবঅর্ডিনেট সি তাদের কি করতেছে, হ্যাঁ। আর যদি তাদের প্লেস অফ ওয়ার্ক অনেক দূরে দূরে হয়, একজন এই ফ্যাক্টরিতে এই সিটিতে, আরেকজন কাজ করবে যদিও একই অর্গানাইজেশন বা ডিফারেন্ট ফ্যাক্টরি অন্য জায়গায়, হ্যাঁ, ডিস্টেন্সে, অনেক দূরে ডিস্টেন্সে, তখন অনেক ডিস্টার্ব হয়, কারণ তুমি তো চোখের সামনে তো নাই, তুমি বুঝতেছো না তার কি প্রবলেম ফেস হচ্ছে ওখানে, বা সেও তখন তোমাকে জানাতে পারবে না যে আমার কি ধরনের সে প্রবলেম ফেস করতেছে, ডিফিকাল্ট। তো সেই অনুযায়ী এরকম যদি হয় তখন আমরা স্প্যানটা কমাই দিব, তার নাহলে কম লোক দিব, এই ধরনের যদি ডিফিকাল্ট সিচুয়েশন হয়। তো সেজন্য স্প্যান অফ কন্ট্রোল এরকম অনেকগুলো ফ্যাক্টরের উপর বেস করে ঠিক করতে, এটা ফিক্স এমন কিছু না, হ্যাঁ, অর্গানাইজেশনের স্ট্রাকচারে যে ফিক্সড এরকম করে দিতে হবে, ওই কোম্পানিতে আছে 6 জন, সো আমাকে এখানেও 6 জন দিতে হবে, এরকম কিছু না। এগুলো আমরা ফাংশন হতে পারে, অর্গানাইজেশনের কালচার, তারপরে অর্গানাইজেশন লোকেশন, এগুলোর উপর বেস করে আমরা স্প্যান ঠিক করি আর কি। আবার এখানে অনেক ফাইনান্সিয়াল ফ্যাক্টর ইনভলভ, সেটা আমরা দেখি এরকম যে অর্গানাইজেশনে অনেক খরচ যদি কম হয় তখন তুমি বেটার, আর যদি স্প্যান বাড়াইতে গিয়ে খরচ বেড়ে যায় তখন তো আসলে লাভ নেই। তো সেজন্য আমরা যদি দেখি একটা এক্সাম্পল এখানে আছে, দেখো দুইটা অর্গানাইজেশন একই জিনিস, দুইটা অর্গানাইজেশনে মোটামুটি একই রকম এমপ্লয়ি আছে, অ্যাপ্রক্সিমেটলি 4100, স্পেসিফিক বললে হচ্ছে 4096, এই অর্গানাইজেশনে 4096 পিপল কাজ করে, আর একটা অর্গানাইজেশন ওখানেও 4096 পিপল কাজ করে, সেম নাম্বার অফ পিপল ইজ ওয়ার্কিং, বাট স্প্যান দেখো, অর্গানাইজেশন লেভেল একটাতে হচ্ছে কয়টা লেভেল, 1 2 3 4 5 6 7, 7 লেভেল, আর একটাতে হচ্ছে কয়টা লেভেল, 1 2 3 4 5, 5টা লেভেল, তাই না? তাহলে এইটাতে হচ্ছে 6টা লেভেল, একটাতে হচ্ছে 5টা লেভেল, তাহলে এই 6টা লেভেল স্প্যান কত, অর্গানাইজেশনের লেভেলের যে স্প্যান, একটা স্প্যান মানে হচ্ছে কি একজনের আন্ডারে কয়জন কন্ট্রোল, এটা হচ্ছে স্প্যান হচ্ছে কয়টা, তাহলে এটা স্প্যান কি হবে বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটা স্প্যান কত হবে, 4 গুণ করে 32।
4 হবে না? তাহলে জি স্যার 4 গুণ করে বাড়তেছে। স্প্যান হচ্ছে 4, আর এটা স্প্যান কত তাহলে? 8 গুণ 8। তাহলে একজনের আন্ডারে 8 জন কাজ করে, এইভাবে করে করে বেড়ে যাচ্ছে না? তাহলে একজনের আন্ডারে 4 জন, এখন এই 4 জনের প্রত্যেকের আন্ডারে আবার 4 জন করে আসতেছে, তাহলে 16। 16 জনের প্রত্যেকের আন্ডারে আবার 4 জন করে, তাহলে 64। আবার এই 64 জনের প্রত্যেকের আবার 4 জন করে, তার মানে 256। এখন এই 256 এর আন্ডারে আবার 4 জন করে, তাহলে হচ্ছে 1024। এইভাবে আমরা টোটাল এমপ্লয়ি যদি কাউন্ট করি তাহলে দেখা যাবে যে আমরা 4096 এমপ্লয়ি এখানে কাজ করে। সেম জিনিস এখানে 8 জন 8 জন করে কাজ করলো, টোটাল 4096 এখানে কাজ করবে। সো এখন কোনটা আমি নিব আসলে? তাহলে কিভাবে তুমি ঠিক করবা বলো? আমি যদি বললাম আমাকে ফাইনান্সিয়াল পার্সপেক্টিভ অনুযায়ী বলো। রাইট, ম্যানেজার কে বলবে, ম্যানেজার কোম্পানি। হ্যাঁ হ্যাঁ রাইট, কারণ ম্যানেজারের বেতন তো বেশি, তাই না? তাহলে তোমার জি স্যার। খরচ অনেক কমে যাবে, হ্যাঁ, অনেক সেভ করতে পারবা। তো আবার এটাও ঠিক না তুমি হুট করে কমাই দিলে, এরকম না, তোমার আবার মানে হ্যাঁ এফিসিয়েন্সি ওগুলো ফুলফিল হয় কিনা দেখতে হবে। হ্যাঁ রাইট। তো এই ফ্যাক্টর আমরা চিন্তা করি। তো মোটামুটি দুই ধরনের ফ্যাক্টরি আমাদের চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ, তো জাস্ট একটা এক্সাম্পল দেয়, জাস্ট কম্পারিজন করা আর কি, যে আমরা এটাও ফলো করতে হবে আর কি যখন আমরা কোনো ডিসিশন নিব। তারপর হচ্ছে অথরিটি। অথরিটি মানে কি, আমি যে আমাদের আন্ডারে যে কাজ করবে তাকে তো কাজ করার এনাফ পাওয়ার দিতে হবে, তাই না? পাওয়ার না দিলে তো সে কাজ করবে না। হ্যাঁ, সবকিছু যদি আমি দেখাশোনা করি, সবকিছু যদি আমাকে ডিসিশন নিতে হয়, তাহলে আমার আন্ডারে রেখে লোক রেখে কি লাভ, তাই না? আমার কিছু বার্ডেন রিলিভ হবে, ম্যানেজারের কিছু বার্ডেন রিলিভ হবে, সে অন্য জিনিস করতে পারবে, তো সেজন্য কিছু অথরিটি দিতে হবে। তার আন্ডারে যে সিস্টেম ম্যানেজার যা আছে তাকে কিছু অথরিটি দেবো, যে কিছু রাইটস দিয়ে দেবো, তুমি এই কাজগুলো সে করতে পারবে। The rights inherent in managerial position to tell people what to do and to expect them to do. এটা হচ্ছে অথরিটি। দেয়া, রাইট দেওয়া, যে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলে দিবা যে তুমি এই জিনিস করবা, ইউ হ্যাভ দ্য রাইট টু ডু দিস থিং, তাহলে সে তখন এটা করবে। তাহলে এই যে অথরিটি দেওয়া দিতে হবে, নাহলে কিন্তু কন্ট্রোল করা যাবে না। তাহলে as the organization get larger and more complex, the line managers find that they do not have time, expertise or resources to get their jobs done. হ্যাঁ, যেহেতু অনেক অনেক ইনভলভ, তো সেজন্য তারা কি করবে? ইন রেসপন্স দে ক্রিয়েট এ স্টাফ অথরিটি ফাংশনস। হ্যাঁ, তার আন্ডারে যারা আছে তাদেরকে অথরিটি দিবে টু সাপোর্ট, অ্যাসিস্ট, অ্যাডভাইস এন্ড জেনারেলি রিডিউস সাম অফ দেয়ার ইনফরমেশনাল বার্ডেন। বার্ডেন দিতে কমাই দেবে। তাহলে ফর এক্সাম্পল, মনে করে হসপিটালে administrator who cannot effectively handle the purchasing of all the supplies, একজন যদি থাকে, তাহলে তার বার্ডেন কমানোর জন্য কি করতে পারো, তুমি একটা পার্চেজিং ডিপার্টমেন্ট খুলে দিলা। ডিপার্টমেন্ট খুলে তাকে ওই ডিপার্টমেন্টের ম্যানেজার বানাই দিলা। হ্যাঁ, আর তার আন্ডারে কয়েকজন স্টাফ দিলা, তাদেরকে অথরিটি দিলা কিছু কাজ করার জন্য। তাহলে এইভাবে আমরা অথরিটি দিতে পারি, যাতে করে আমাদের কাজটা বাড়ে। ক্লিয়ার? এটা বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে অথরিটি দিব আমরা। হ্যাঁ, অথরিটি তো দিলেই হবে না, চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড যাতে আমরা কি বলে রাখতে পারি। তাই শুধু অথরিটি দিয়ে দিলাম, যে যার যার ইচ্ছা মতো কাজ করে ফেললো, আলটিমেটলি কোম্পানির যে অবজেক্টিভ সেটা ফুলফিল হচ্ছে না, তাহলে তো হবে না, ঠিক করতে হবে। তাহলে চেইন অফ কমান্ড, the continuous line of authority that extends from upper level of the organization to the lowest level of the organization. লোয়েস্ট লেভেল পর্যন্ত যে কমান্ডটার কন্টিনিউয়াস যে অথরিটি বা লাইন অফ অথরিটি যেটা থাকে, তো সেটাই আমরা বলবো যে চেইন অফ কমান্ড। এখানে বলা থাকবে কে কি করবে, হু রিপোর্টস টু হু, ক্লারিফাই করা। হ্যাঁ, কে রিপোর্ট করবে, কার আন্ডারে রিপোর্ট করবে, হ্যাঁ সেটা দেওয়া, মানে সেটা ক্লারিফাই করা হচ্ছে চেইন অফ কমান্ড। তো সেই চেইন অফ কমান্ডটাও আমাদের ফলো করতে হবে আর কি। তো এখানে চেইন অফ কমান্ড ফলো করার জন্য আরো কিছু একটা জিনিস আমরা দেখি এখানে, যেটা হচ্ছে যে the rights. The rights
inherent in a managerial position to tell people what to do and to expect them to do it. হ্যাঁ, এটা হচ্ছে রাইট দিয়ে দেওয়া, যে তোমাকে রাইটস দিয়ে দেওয়া হলো, আমি তোমাকে দিলাম, তুমি এই কাজ করবা এবং আমি তোমার কাছ থেকে এটাই আশা করি। হ্যাঁ, মাই এক্সপেকটেশন অর কোম্পানি এক্সপেক্ট দিস ফ্রম ইউ, তাহলে এটা হচ্ছে অথরিটি এবং এটা এট দ্য সেম টাইম কমান্ড দিয়ে দিলাম। ম্যানেজার্স ইন দ্য চেইন অফ কমান্ড হ্যাড অথরিটি to do their job of coordinating and overseeing the work of others. তার মানে তোমার নিচে যারা আছে, তোমার কমান্ডের আন্ডারে যারা আছে, তাহলে তোমার কি আছে, অথরিটি আছে, তাদের যে জব, হ্যাঁ তাদের যে জব সেটা কি করা, কোঅর্ডিনেট করা, তারা কি কাজ করলো, তারপরে কি ধরনের কাজ করলো, তো সেই জিনিসগুলো কোঅর্ডিনেট করার জন্য তোমার এনাফ কি করতে হবে, অথরিটি তোমাকে দিতে হবে, সেই অথরিটি এবং সেটা কি চেইন অফ কমান্ড সেটাকে মেইনটেইন করতে হবে, ঠিক আছে। এন্ড অথরিটি কুড বি ডেলিগেটেড ডাউনওয়ার্ড টু লোয়ার লেভেল ম্যানেজার্স। হ্যাঁ, লোয়ার লেভেল তোমার আন্ডারে যারা আছে বা তার আন্ডারে যারা আছে তাদেরকে অথরিটি দিয়ে দিতে হবে। ডেলিগেশন, যেটা আমরা বলি ডেলিগেশন, ডেলিগেট করা, হ্যাঁ তাকে ডেলিগেট করে দাও, ডেলিগেশন দিয়ে দাও। গিভিং দেম সার্টেন রাইটস, কিছু কিছু কাজ তাদেরকে দিয়ে দাও, সে কোন কাজ করতে পারবে কোন কাজ পারবে না। while also prescribing certain limits, লিমিট দিবা within which to operate, সে কি করতে পারবে আর কি করতে পারবে না। তাহলে এই জিনিসটুকু হচ্ছে অথরিটি, এবং এটা মেইনটেইন করার জন্য যে সিস্টেম, যেটা হচ্ছে চেইন অফ কমান্ড, এবং এটা করতে হবে মেইনটেইন। তো এটা হচ্ছে আমাদের চেইন অফ কমান্ড। তাহলে আমরা এখানে কি দেখলাম, ফার্স্টে আমরা যেটা দেখলাম যে কোঅর্ডিনেশন করতে হবে, তারপরে হচ্ছে আমি কতদূর যাব, স্প্যান অফ কন্ট্রোল, কি কি অথরিটি দিব, হ্যাঁ কি কি ফ্যাক্টর আছে, তারপরে অথরিটি কি দিব, আর হচ্ছে আমি কি করব, যে কমান্ড কিভাবে আমি এটা মেইনটেইন করব। তাহলে এই জিনিসটুকুই আমাদেরকে ফলো করতে হবে ঠিকমতো। আমাদের লেকচার এইটুকুই, এই টপিক, বাকিটুকু আমরা আগামী ক্লাসে দেখবো। হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, বা কারো কোনো কোয়েরি আছে কিনা। স্যার আমরা তো ক্লাসরুমে এই স্লাইডটা পাচ্ছি না, শুধু ভিডিও দেখতে পাচ্ছি, স্লাইডটা কি দেবেন না আমাদের? স্লাইড দিয়েছি না, পাও নাই লাস্টের